মার্কেটে এখন টাগ অফ ওয়ার চলছে, মানে 23,000 নিফটি ফিফটি এখন 23,000 গন্ডির কাছে দাঁড়িয়ে আছে এবং এটা খুব সিরিয়াস একটা ক্রুশিয়াল পয়েন্ট বলা যেতে পারে। যদি 23,000-এর ব্যারিয়ার যেটা আছে সেটাকে ভেঙে যায়, অর্থাৎ যেটাকে আমরা সাপোর্ট বলছিলাম 23,000-এ, সেটা যখন ভেঙে যায় তাহলে কিন্তু অনেকটা ডাউন হবে। সেই কারণের জন্য সকাল থেকে আজকে এই 1.5 ঘন্টার মধ্যে দেখতে পারলাম টানা পোড়েন সাংঘাতিক চলছে। শুরু হয়েছিল তখন রেড দিয়ে প্রায় 23,000-এর কাছাকাছি নেমে গেছিল, আবার ডোমেস্টিক ইন্স্যুরেন্স বা টেনে ওর প্রায় 150 পয়েন্ট তুলেছিল, আবার ঠিক এই মুহূর্তে দেখতে পাই 23,000-এর বাউন্ডারিতে ওঠা পড়া করছে, মানে 23,020, 23,045, 23,080, ঠিক এই জায়গাটার মধ্যে এই সময় ঘোরাফেরা করছে, অর্থাৎ এখন 10:30 বাজে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে, সেটা হচ্ছে কেন। প্রথম ঘটনা বলবো ক্রুড অয়েল। ক্রুড অয়েলের দাম কিন্তু আজকে সাংঘাতিকভাবে ছাপিয়ে গেছে সবকিছু রেকর্ড, মানে 99.45 পার ব্যারেল দাঁড়াচ্ছে, যেটা কিনা 100-এ পৌঁছবে। এবারে 100-কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইরানের মত অনুযায়ী ওরা 150-র ওপরে কিন্তু ক্রুড অয়েলের দামকে তুলতে চাইছে, মানে কি সাংঘাতিক অবস্থা। এর মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, যুদ্ধ চলছে এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশ কিছু গুজব তৈরি হচ্ছে, যেরকম ইসরায়েলের যে নেতানিয়াহু, ওনার ক্ষেত্রে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। উনি মারা গেছে কেউ বলছে ওনাকে দেখা গেছে, কেউ বলছে ওনাকে যে ছবিটা দিয়েছে, যে ভিডিওটা প্রকাশ, সেটা হচ্ছে এআই দিয়ে বানানো, 6টা আঙুল দেখা গেছে। এরকম বিভিন্ন যখন কন্ট্রাডিকশন চলছে, তার মধ্যে ইরান কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে, দুটো তেলের জাহাজকে আসতে দিয়েছে। এইগুলো তো গেল একটা ঘটনা। ইউএস দিক থেকে কন্টিনিউ লাগাতার বোমা বর্ষণ করছে, ইরান ছাড়ছে না। ইরান আবার আমেরিকার যে সমস্ত ঘাঁটিগুলো রয়ে গেছে সৌদি আরবে, সেগুলো সব ধ্বংস করছে একটার পর একটা। একটু আগের খবর অনুযায়ী দেখতে পারলাম আমরা কিন্তু সৌদি আরবে প্রচুরভাবে বম্বিং করেছে, ড্রোন অ্যাটাকটা সাংঘাতিকভাবে করছে এবং ড্রোন অ্যাটাকগুলো আটকানোটা খুব মুশকিল হচ্ছে, খুব দামি মিসাইলকে সাহায্য করতে হচ্ছে। মানে প্রচুর খরচ হচ্ছে একটা ড্রোনকে আটকানোর জন্য, মানে 100 গুণ খরচ হচ্ছে একটা ড্রোনের মতো কম দামের জিনিসের সঙ্গে একটা মিসাইলের জন্য। মানে এরকম একটা যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনা হচ্ছে তৈল খনিগুলো, যেগুলো তৈল খনি রয়ে গেছে সৌদি আরবে, সেগুলোকে একটার পর একটা আগুন লাগাচ্ছে এবং যেটা ভয়ানক, মানে আলটিমেটলি এটা তো সারা পৃথিবীর পক্ষে ভয়ের ঘটনা। এবং যার কারণে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এতটা টেনশনের মধ্যে রয়েছে এবং যখন তখন একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 23,000 গন্ডি যেটা রয়েছে সেটা তো ভেঙে যেতেই পারে। যদি তেমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমরা দেখবো 22,000-ও নেমে যাবে। মানে এরকম একটা পরিস্থিতির সঙ্গে সঙ্গে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা বিক্রি করে চলেছে, আরও টেন্সড হয়ে গেছে, তারা বিক্রি করছে। ডোমেস্টিকের মধ্যে কিন্তু প্যানিক ছড়াচ্ছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। এখনো থ্যাঙ্কস গড ডোমেস্টিকরা কিন্তু কিছু পরিমাণ হলেও কিনছে। এটা কিন্তু একটা সামান্য হলো স্বস্তির কারণ দেখা, যে কারণে যেন টেনে তুলছে আমি শুরুতে বলেছিলাম। আজকে আমি সেগুলো থেকে বেরিয়ে একটু অন্য জায়গায় আসছি। দেখো, ভবিষ্যৎ কেউ জানে না কি হতে পারে, কি হতে চলেছে, কি আগামী কিছুক্ষণের মধ্যে হতে চলেছে, কেউ জানি না আমরা। কিন্তু যেটা জানি সেটা হচ্ছে আমাদের কাজ আমাদের করে যেতে হবে। আমাদের ওই দুশ্চিন্তা যদি থাকি যে এরপরে যুদ্ধ লাগছে কি, এর পরবর্তীকালে আমাদের গোটা মার্কেট পতন ঘটবে, তার জন্য এখন থেকে যত কিছু ইনভেস্টমেন্ট সব সেল করে দিয়ে বেরিয়ে যাব, এটা কিন্তু ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। অবশ্যই একটা অংশ সেল করা যেতেই পারে প্রফিটেবিলিটির জন্য। যদি এই সম্পর্কে কোনো ভিডিও চাও, এই সময় প্রফিট বুকিং যে ধরনের স্ট্র্যাটেজি, সেই সম্পর্কে বলবো। এখন যেটা কথা বলার সেটা হচ্ছে, এটা কিন্তু 23,000 গন্ডিতে আসার সঙ্গে সঙ্গে একটা মজার জিনিস তৈরি হলো, সেটা হলো বেশ কিছু স্টকের ক্ষেত্রে কিন্তু একটা ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায় পেলাম। এখন যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে ডেটা সেন্টারকে নিয়ে। ডেটা সেন্টারের 5টা মোটামুটি সেগমেন্ট রয়েছে, সেটা একটু বলা দরকার রয়েছে। 5টা সেগমেন্ট ডেটা সেন্টার কাজ করে। আমি মাঝখানে কিন্তু প্রায় 2-3 মাস ডেটা সেন্টারকে নিয়ে ছুঁইনি, এই চ্যানেল না, হিন্দি চ্যানেলে, কোথাও না। কেন করিনি? তার কারণই হচ্ছে একটাই, এবং সেটা হচ্ছে ডেটা সেন্টারটা ভ্যালুয়েশন ওভার জায়গায় চলে গেছিলো। কিন্তু আস্তে আস্তে যখনই বাজার পড়ছে, সঙ্গে সঙ্গে আমাদের ডেটা সেন্টারের স্টকগুলো কিন্তু একটা লুক্রেটিভ জায়গায় চলে আসছে। আমি যে স্টকেরগুলো বলার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গোটা ডেটা সেন্টার একটা বিরাট বড় জায়গা। মানে ওর মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, ওর মধ্যে সেমিকন্ডাক্টর রয়েছে, তার মধ্যে আইটি রয়েছে, তার মধ্যে সব কিছু নিয়ে ডেটা সেন্টার। এবার ডেটা সেন্টারের যে 5খানা ভাগ রয়েছে, প্রথম ভাগ যেরকম রয়েছে আইটি ইকুইপমেন্ট। আইটি ইকুইপমেন্ট বলতে এই ডেটা সেন্টার চালানোর জন্য কি কি ইকুইপমেন্ট ইউজ করা হয়, কি কি ইকুইপমেন্ট কাজ করা হয়, যেরকম সার্ভার, যেরকম সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সার্ভার লেভেল অ্যাপ্লিকেশন, সাইবার সিকিউরিটি সফটওয়্যার, নেটওয়ার্কিং সফটওয়্যার, এগুলো সব কিছু আসছে আইটি ইকুইপমেন্টের মধ্যে। তার মানে সার্ভার রিলেটেড রাউটার, এর সঙ্গে সুইচ, গিয়ার, এগুলো সব কিছু পড়ে যাচ্ছে আইটি ইকুইপমেন্টস।
পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার ব্যাপারটা কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রেখেছে। পাওয়ার বলতে গেলে আমি বলতে চাইছি সেটা হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, মানে সবসময় তোমাকে কিন্তু পাওয়ার ডেটা সেন্টারে দিয়ে যেতে হবে, কেন না দিলে ডেটা সেন্টার যখন তখন হ্যাং হয়ে যাবে, এবং 1 সেকেন্ড হ্যাং হয়ে যাওয়া মানে কিন্তু প্রচুর ডেটা লস। আমি যেটা কথা বলছি, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ইউপিএস বানানো যেসব কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু কারেক্টেড হচ্ছে, এবং ওটা খুব একটা কারেকশন বেশি হয়নি, কিন্তু কারেকশন চলছে। কুলিং সিস্টেমের দিকে যাব, যখনই ডেটা স্টোর হবে, হিউজ লেভেল টেরাবাইট অফ ডেটা, মানে ট্রিলিয়ন্স অফ ডেটা যখন সেভ হচ্ছে, রিট্রিভ হচ্ছে, তুলছে, জমা হচ্ছে, আমরা বলা বাহুল্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যখন আমরা এআইতে চ্যাট জিপিতে কোনো কোয়ারি করি, সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু সমস্ত চলে যাচ্ছে সেই ডেটা সেন্টার। এবং সেই ডেটা সেন্টার যে কারণে যেন ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছে ইন্ডিয়াতে ডেটা সেন্টার রাখো, নাহলে আমাদের বিপদ আছে, নাহলে আমরা কিন্তু করতে দেবো না কাজ। তো এইগুলো ডেটা সেন্টারের জন্য কিন্তু ডেটা যে কোয়ারি করছো তার জন্য কিন্তু একটা হিট জেনারেট হচ্ছে, কারণ যত লক্ষ লক্ষ কোটি কোটি ট্রানজাকশন যাচ্ছে আসছে যাচ্ছে, সেটা বড় মাপের হিট তৈরি হয়, এবং যেটা কিনা ভালনারেবল, যেটা ভয়ানক ঘটনা, যেটা টোটাল সার্ভারগুলোকে পুড়িয়ে দিতে পারে, হার্ড ডিস্কগুলো পুড়িয়ে দিতে পারে। সেই কারণের জন্য কিন্তু কুলিং সিস্টেম মানে এই এয়ার কন্ডিশন কুলিং নয়, এখানে কুলিং হচ্ছে প্রত্যেকটা চিপের মধ্যে লিকুইড ধরনের এক ধরনের কুলিং দিচ্ছে। লিকুইড মানে লিকুইডটার দেখা যাচ্ছে টেম্পারেচার তৈরি করার ক্ষমতা কিন্তু প্রচুর বেশি রয়েছে। আমি ক্রায়োজেনিক ইঞ্জিন পরের কথা বলবো, ওটা এখন দরকার নেই, কিন্তু কুলিং সিস্টেম মোটমাট এই ব্যাপারে কাজ করছে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে, একটা জায়গায় তো সার্ভারটা বসাতে হবে, সার্ভারগুলো বসাতে হবে, হয়তো কয়েকশো সার্ভারকে একসঙ্গে বসাতে হবে, এক জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের কিছু ব্যবস্থা করতে হবে, তারপরে লিঙ্কগুলোর জন্য করতে হবে ব্যবস্থা, কেবলগুলো, ফাইবার অপটিক্স কেবলগুলো লিঙ্ক হবে, একটা বড় এলাকা রাখতে হবে পাওয়ার সাপ্লাইকে আনইন্টারাপ্টেডলি 24 ঘন্টা আসার জন্য। আবার এই জায়গার জন্য বিরাট বড় একটা জায়গার দরকার পড়ে, এই জায়গার মধ্যে সবকিছু জিনিস ফেসিলিটি একসঙ্গে থাকবে, তার জন্য কিন্তু একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দরকার পড়ে। তাহলে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কাজ এখানে, আর কানেক্টিভিটি ছাড়া তো কোনো কিছু হবে না। আর কানেক্টিভিটি মানে আগেকার দিনে কোঅ্যাক্সুয়াল কেবল দিয়ে কিচ্ছু কাজ হবে না, এখানে দরকার পড়বে ফাইবার অপটিক্স। ফাইবার অপটিক্সের কাজ কি করে, এরা এখানে টেকনিক্যাল বলার ব্যাপার নয়, সেজন্য এখন আর কিছু বলছি না, বলতে গিয়েও এই কারণে থেমে দিলাম। মোটমাট ফাইবার অপটিক্সের গল্প রয়েছে। ফাইবার অপটিক্সের প্রচুর জিগাবাইট পার সেকেন্ডে ডেটা ট্রান্সফার করে, মানে ব্যাপারটা কি বলবো, একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, পাইপটা যত বেশি হবে, একে বলে ব্যান্ডউইথ, তত বেশি পরিমাণ জল সাপ্লাই হবে। এবারে যখন তুমি সরু পাইপ, কম দামে পাইপের জল পাঠাবে, হিউজ লেভেল জল যদি আসে তাহলে পাইপ পাঠিয়ে দেবে, তাহলে তোমার কাজ হবে না। তার জন্য তোমার খুব সলিড পাইপের দরকার পড়ে, যার ব্যান্ডউইথ ভালো থাকে, এবং সেখানে কিছু প্রিজমের ব্যবস্থা থাকে, মানে আলটিমেটলি খুব কুইকলি জলটা যাতে ফ্লো করতে পারে, কোথাও প্রবলেম হলে সেটা যেন ক্লিয়ার করতে পারে, সেইগুলোর জন্য ব্যবস্থা করা। টোটালটা এক ছোট্ট কথা যদি বলি, সেটা হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম বা কানেক্টিভিটি সিস্টেম, সে ব্যাপারটা দেখছি। আজকে আমি এবারে বলবো কিছু স্টকের কথা, নিজের স্টকগুলো দারুণ লুক্রেটিভ ছিল। এবার আসছি প্রথম কোম্পানিটার দিকে। প্রথম কোম্পানিটার নাম হচ্ছে নেটওয়েভ টেকনোলজি। নেটওয়েভ টেকনোলজিকে নিয়ে কিন্তু অনেক ধরে কথা বলছিলাম। নেটওয়েভ কিন্তু সার্ভার রিলেটেড কাজকর্মগুলো করছে, মানে আইটি ইকুইপমেন্টের কাজ করা, সাইবার সিকিউরিটি কাজ করা, সার্ভার রিলেটেড যে হাই লেভেল সুপার কম্পিউটার, সেগুলো কিন্তু 5টা সারা পৃথিবীর মধ্যে অন্যতম ম্যানুফ্যাকচারার কোম্পানি হচ্ছে কিন্তু নেটওয়েভ টেকনোলজি। নেটওয়েভ টেকনোলজি একটা হাই এন্ড সলিউশন তৈরি করছে। এবার আসছি ডাইরেক্টলি কাজটা, এর ভ্যালুয়েশনের দিকে। এই মুহূর্তে নেটওয়েভের পি হচ্ছে 102-এর কাছাকাছি, যেটা কিনা 200-র কাছে চলে গেছিল একসময়, কিন্তু এটা একটা জায়গায় চলে আসছে। এটা খুব বেশি কমে আসবে না, কিন্তু এটা একটা টার্গেট। আমাদের সেকেন্ডে নেটওয়ার্কিং এর মধ্যে একটা কোম্পানির কথা বলবো, ই2ই নেটওয়ার্ক। আমি বহুদিন আগে থেকে ই2ই নেটওয়ার্ক নিয়ে কিন্তু অনেক দিন ধরে বলে এসেছি এই চ্যানেলের মধ্যে। আমি জানি না সে সময় কেউ দেখেছি কিনা, যাই হোক, এখন আমার কথা হচ্ছে ই2ই নেটওয়ার্ক কাজ কি, ক্লাউড কম্পিউটিং সিস্টেম ইন্টার কানেকশন করা, এবং সার্ভার স্টোরেজ সিস্টেম টু ক্লাউডের মধ্যে যে ইনফরমেশনগুলো পাঠানো। ক্লাউড মানে মেঘে পাঠানো নয়, ক্লাউড মানে একটা ওয়েব সার্ভার থাকছে, যে সার্ভারটা আলাদা অ্যাপ্লিকেশন লেভেল সার্ভার, একটা বলে বলছি, এটা কয়েক হাজার হতে পারে, আরো বেশি হতে পারে। তাদের মধ্যে কিছু জিনিস থাকে যেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন লেভেল কাজকর্ম হয়। অ্যাপ্লিকেশন লেভেল, জাস্ট ফর এক্সাম্পল মাইক্রোসফট ওয়েব সার্ভার, মাইক্রোসফট সার্ভারকে যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে পর আমাকে কিন্তু লোকাল মেশিন নয়, আমি ক্লাউডে ইনস্টল করে রাখবো, সেখান থেকে আমি ভাড়া দেব, এবং আমি কয়েক লক্ষ ছোট বড় অর্গানাইজেশনকেই ভাড়া দিয়ে রাখছি ওই স্পেসে গিয়ে কাজকর্মগুলো করার জন্য, মানে সে সার্ভারে আবার রিট্রিভ করে নিয়ে আসার জন্য। এতে কস্ট যেটাকে বলা হয়, যাকে আমি বলবো রেকারিং কস্ট অফ পার্টিকুলার কোম্পানি, সেগুলো কমে যায়। সেই ক্লাউডিং এর ব্যাপারে কিন্তু ই2ই নেটওয়ার্ক অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও সার্ভারের ওপর কাজকর্মগুলো কিন্তু কোম্পানিটা করে। এবারে আমি আসবো সেটা অরিয়ন প্রো সলিউশন।
অরিয়ন প্রো সলিউশন কিন্তু খুব বড় লেভেলের কোম্পানি, ছোট কোম্পানি, মানে এটা স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু এদের কাজকর্ম রয়েছে সাইবার সিকিউরিটি, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করছে কোম্পানিটা। কোম্পানি পি রয়েছে 23.3, একদম কাছাকাছি চলে এসছে। আমি চলে আসছি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলো আর পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার যেখানেই বলো, সেটা হচ্ছে চারটে কোম্পানির প্রথম নাম থাকতেই হবে অনন্তরাজ। অনন্তরাজ আগে তো রিয়েল এস্টেটের উপর কাজ করতো, আমরা জানি। সেই সময়ের জন্য সবচেয়ে বড় সুবিধা সে সেটা পেয়েছে, কারণ সেখান থেকে সে কি করেছে, আমাদের নয়ডা এলাকা কিংবা মহারাষ্ট্র এলাকা, কেরালাতে বড় বড় জায়গা ওদের কেনা আছে। আমি আগেই বলছিলাম যে বিরাট বড় বড় জায়গা লাগে, যার মধ্যে কিন্তু টোটাল এইগুলো থাকে, মানে টোটাল পাওয়ার সিস্টেম, ইউপিএস সিস্টেম, কুলিং সিস্টেম, বড় বড় স্টোরেজ সার্ভার সিস্টেম, স্টোরেজ সার্ভার কিন্তু বড় বড় বেশ কয়েকটা বাড়ির সমান জায়গা নিয়ে শুধু সার্ভার থাকে, এতগুলো সার্ভার থাকে। এবং ইন্টার কানেকশন, এগুলো সমস্ত কিছু, কানেক্টিভিটি, পাওয়ার সাপ্লাই, আর বিরাট বড় কর্মযোগ্য, সবটার জন্য জমির দরকার এবং লোকালিটি দরকার। নয়ডা এলাকাতে জমি পাওয়া অসম্ভব, সেজন্য অন্য কোনো কোম্পানি দাঁত ফোটাতে পারছে না, সেখানে এই কোম্পানি কাজ করছে, প্রফিটেবিলিটি ভালো করছে, লিগ্যাসি সিস্টেম থেকে প্রেজেন্ট সিস্টেমে নিয়ে আসার কাজকর্ম করছে, মানে রিয়েল এস্টেট থাকা বিজনেসটা আস্তে আস্তে এই দিকে আসছে। অনন্তরাজের যে কাজকর্মগুলো আগে যেটা বললাম, ডেটা সেন্টারের মধ্যে ক্লাউড কম্পিউটিংয়ের উপর কাজ করা, ইনফ্রাস্ট্রাকচারের কাজ করা, এগুলো করছে। পি রয়েছে 30.7, আর ইন্ডাস্ট্রি স্পি 28-25, মানে মোটামুটি এগুলো সব একটা পজিটিভ জায়গা আসছে। এরপরে আসছে আরেকটা কোম্পানির কথা নিয়ে, ক্লাউড কম্পিউটিং এর কাজ করে কোম্পানিটা, ফেভারিট কোম্পানি, কিন্তু প্রচুর কারেক্টেড হয়েছে, কোনো রিটার্ন দিচ্ছে না, কিন্তু আমার এখনো কোম্পানির সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা রয়েছে। কোম্পানির নাম হচ্ছে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স ইন্ডিয়ার বেসিক্যালি কাজকর্ম হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার উপর কাজ করে কোম্পানিটা। খুব ছোট করে যদি বলি, কোম্পানির এই মুহূর্তে পি রয়েছে 31.2, ইন্ডাস্ট্রি স্পি রয়েছে 22.6। এরকম জায়গাতে আর্নিং এর পরিমাণটা কিছুটা কমে গেছে, আমি যখন আগের বারে বলছিলাম সেখানের থেকে, যার কারণে পিতে তার ইম্প্যাক্ট পড়ে, পিটা একটু বেশি আছে, নাহলে কিন্তু আগে পিটা কম জায়গায় ছিল, আর্নিংটা একটু ইম্প্যাক্ট পড়েছে এই কোম্পানিটার। আমাদের ইনফ্রাস্ট্রাকচার লার্সেন অ্যান্ড টুব্রো, লার্সেন অ্যান্ড টুব্রো কিন্তু এ ব্যাপারে প্রচুর কাজ করছে। লার্সেন অ্যান্ড টুব্রোর মধ্যে যে কাজকর্মগুলো, ডেটা সেন্টার ইনস্টলেশন, ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সব কিছু কিন্তু লার্সেন অ্যান্ড টুব্রো করছে। লার্সেন অ্যান্ড টুব্রো কিন্তু ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের উপরে কাজকর্ম করে, পাওয়ার জেনারেশন, পাওয়ার রিলেটেড কাজকর্মগুলো করছে। পি রয়েছে 27.7, ইন্ডাস্ট্রি স্পির কাছাকাছি রয়েছে, ইন্ডাস্ট্রি স্পির ক্ষেত্রে রয়েছে। এবার আসছি আরেকটা কোম্পানি, 7 নম্বর কোম্পানি। 7 নম্বর কোম্পানির নাম হচ্ছে ওরিয়েন্ট টেকনোলজি। ওরিয়েন্ট টেকনোলজিকে নিয়ে কিন্তু আমি আগেও বলেছি, আইটি ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করছে কোম্পানিটা, ক্লাউড কম্পিউটিং কাজ করে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের উপর কোম্পানিটা কাজ করছে। ওরিয়েন্ট টেকনোলজি একটা ছোট কোম্পানি, কিন্তু ভবিষ্যতে বড় হতে পারে। এই কোম্পানির পি রয়েছে 29.8 এবং ইন্ডাস্ট্রিজ রয়েছে 22.6, সব কাছাকাছি জায়গায় যাচ্ছে। আর লাস্ট যে কথাটা বলবো, এই কোম্পানিটা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা পিএসইউ কোম্পানি, সব দিক থেকে সুপার কোম্পানি। কোম্পানিটা নবরত্ন কোম্পানি। কোম্পানি বেসিক্যালি কাজকর্ম ডেটা সেন্টারের উপর কাজ করে, ডেটা সেন্টার অপারেটিং কাজকর্ম, টেলিকমিউনিকেশন কাজকর্ম, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ওয়াইফাই কানেকশন, ট্রেন টু ট্রেন কানেকশন, এছাড়া হচ্ছে স্টেশন টু ট্রেন কানেকশন, ওয়াইফাই লিঙ্ক কানেকশনগুলো করা, অপটিক্যাল ফাইবারের উপর কাজ করা, কানেক্টিভিটির উপরে কিছু কাজকর্ম করা, যেরকম ফাইবার লেভেলের যে সমস্ত অপটিক্যাল ফাইবার লেভেল কাজ, বা ওয়াইফাই কানেকশন, ভিপিএন কানেকশন, ভিপিএন রিলেটেড যে সমস্তগুলো, মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক লিঙ্কিংগুলো, সেগুলো করছে। সিকিউর সিস্টেমের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আদার অনেকগুলো ব্যাঙ্ক এবং অন্যান্য অর্গানাইজেশনেও এরা কাজ করছে। আইআরসিটিসির বেশ কিছু কাজকর্ম ওরা করছে। পি রয়েছে 27.4, আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে অ্যারাউন্ড 18.4, সব কাছাকাছি জায়গায় চলে গেছে। এই মুহূর্তে ডেটা সেন্টার কিন্তু আমাদেরকে একটা অপরচুনিটি তৈরি করছে, কিন্তু এই সঙ্গে ভাবাচ্ছে ভবিষ্যৎ পরিস্থিতি, যেখানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে ইউএস ঢুকে পড়েছে, ওদিক থেকে তাইওয়ানের আশেপাশে চায়না বিশেষভাবে জাহাজ পাঠাচ্ছে, একদিকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। এইরকম একটা অশান্ত পরিবেশ, মহা অশান্তির পরিবেশের মধ্যে গোটা মার্কেটটা কিন্তু একদম, মানে যাকে বলবো, ভীতি সঞ্চার হয়েছে, যার ফলে কম বেশি সকলে সেল করছে। ডিআইআইটা কিছুটা আশাজনক অবস্থায় রয়েছে। তো আমি মনে করি যে সময় এইগুলোকে ভয় না পেয়ে ধৈর্য ধরে অপেক্ষা করাটা সব থেকে ভালো।